হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা অন্তরীকরণ নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারের যত টাইপের এমসিকিউ আছে সবগুলাই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত টাইপের এমসিকিউ আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে এই চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা কিভাবে টেকনিক্যালি দেখেই কম সময়ে অ্যান্সার বলে দিতে পারি, সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে x টেন্ডস টু 3 হয়ে গেলে এই ফাংশনের ভ্যালুটা কত হবে, অথবা এটা লিমিট কত হবে। ঠিক আছে, তো এইটা তুমি অনেক ভাবে সলভ করতে পারো। ফার্স্ট অফ অল তুমি চাইলে এটাকে সূত্রে ভাঙতে পারো। আরেকটা ভিন্ন উপায় আছে, আমরা যেহেতু এটা এমসিকিউ তে করব, আমি একদম সহজ যেটা হইতে পারে সেটা দেখাই। তুমি যদি এখানে ফাংশনের ভ্যালু 3 বসায় দাও, ঠিক আছে, 3 বসায় গিয়ে 3 কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 মাইনাস 9, দেখো এটা 0/0 আসতেছে। তো আমরা 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম কিছু যখন আসে তখন সেখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটাল রুল হচ্ছে উপরে নিচে জাস্ট ডেরিভেটিভ করবা, ঠিক আছে। তো তুমি দেখো এখানে এক্স কিউবের ডেরিভেটিভ কি হবে বলো তো, ডিরেক্ট 3x²। আর এই যে এখানে -27 এটার ডেরিভেটিভ 0, তাকে আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে, আর নিচে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x হবে। অ্যান্ড এখানে এই যে 9 বা -9 এটার ডেরিভেটিভ 0 হবে, এটা কনস্ট্যান্ট। তো এখন দেখো নতুন একটা ফাংশন তৈরি হয়েছে, এখানে কিন্তু তুমি 3 বসাইতে পারবা। দেখো তো 3 বসাইলে কত হবে, 3 × 3² ডিভাইডেড বাই 2 × 3, আলটিমেটলি কত, 9 3 নং, এদিকে দেখো 3 স্কোয়ার মানে 9, 9 3 নং 27, 27 ডিভাইডেড বাই 3×2 = 6, বুঝছো, 27 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, সবাইকে 3 দিয়ে ভাগ করো, তাহলে উপর হবে 9, 3 দিয়ে ভাগ করে 2, 9/2, দেখো এরকম অ্যান্সার সরাসরি আছে। তো এটা আমরা এইভাবে করতে পারি। আর একটা উপায় আমি তোমাকে বলতে পারি, বুঝছো, এই টাইপের কোশ্চেন তুমি টেকনিক্যালি সলভ করতে পারবা। সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে। তুমি ক্যালকুলেটরে দেখো, তুমি এখানে 3 বসায় গিয়ে 0/0 পাচ্ছ, তাই না? তো তুমি সরাসরি 3 বসানোর দরকার নাই। তুমি দেখবা যে 3 এর আশেপাশের একটা ভ্যালু বসায় দাও। যেমন আমি চাইলে 2.99 বসায় দিব এক্স এর মান, বুঝছো, 2.99 কিউব -27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাকে লিখবো 2.99² -9। এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে বসাও, দেখবে এমন আসে 4.49 সামথিং, বুঝছো, এরকম চলে। তুমি তুমি দেখো 4.49 মানে কি, 4.5 না, 4.5 মানে কি 9/2, বুঝছো। মানে এইভাবেও তুমি টেকনিক্যালি সলভ করতে পারবা। তো যাই হোক, তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, মানে অনেকে কনফিউজড হয়ে যাবে যে এটা কি করব। এটা তুমি চাইলে 2 সেকেন্ডে করতে পারবা। কেমনে তুমি একটু খেয়াল করো। আমি ফার্স্টে বলি, তোমরা যে ভুলটা করবা, তোমরা হচ্ছে যেহেতু এটা লনের মধ্যে আছে, এখানে সামনে যে 2 আছে, 2 কে হয়তো স্কোয়ার বানাইতে চাইবা, পাওয়ার আকারে নিতে চাইবা। অথবা এখানে লন দুইটা যেহেতু বিয়োগ আকারে আছে, তুমি হয়তো চাইবে এটাকে ভাগ আকারে এক্সপ্রেস করার জন্য। কিন্তু আমার কথা হলো কিচ্ছু করার দরকার নাই, বুঝছো। তুমি দেখো এখানে x টেন্ডস টু 0, তুমি এখানে 0 বসায় দিতে পারো, কোনো সমস্যা নাই। বসালে কি হবে বলো তো, 2 লন, তুমি দেখো এখানে x এর মান 0 বসালে এটা বাদ, শুধু লন 1 থাকবে, তাহলে দেখো 2 লন 1 মাইনাস লন, এখানেও তুমি x এর মান 0 বসাও, তাহলে এটা বাদ, শুধু লন 1 থাকবে। এই যে দেখো ম্যাথ শেষ, কেমনে শেষ, লন 1 মানে 0, এটা আমরা জানি। তাহলে 2 × 0 মানে কত, 0, মাইনাস লন 1 মানে কত, 0, 0 মাইনাস 0 মানে কত, 0, এটা তো প্রথমে আমি ভ্যালু পেয়ে যাচ্ছি। তো যখন আমি ডিরেক্ট ফাইনাইট ভ্যালু পেয়ে যাব তখন তো আর আমার দরকার নাই কাহিনী করার, বুঝছো, এইভাবে তুমি টেকনিক্যালি করতে পারবা। তো পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা তো আমরা সবাই জানি, এটা বিখ্যাত একটা কোশ্চেন, এগুলো শর্টকাট আমরা সবাই জানি। যখনই এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখন হচ্ছে উপরে এবং নিচে এক্স এর সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে সেটার কোপিশিয়েন্টই হবে অ্যান্সার। তুমি খেয়াল করো, উপরে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত, এক্স স্কোয়ার, তাই না, এটাই সবচেয়ে বড় পাওয়ার। তো এক্স স্কোয়ারের সাথে এখানে সহগ কত আছে, একটা মাইনাস আছে, তার মানে উপরে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1, কিছু নাই মানে -1, ওকে। আর নিচে দেখো এক্স স্কোয়ারের সবচেয়ে বড় সহগ কত, এক্স স্কোয়ারের সাথে সবচেয়ে বড় সহগ 3 আছে, এটাই অ্যান্সার। এই শর্টকাট আমরা সবাই জানি, তবে এটা এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে গিয়ে কাজ করবে। আশা করি এটা বুঝছেন। and এটা ডিটেলসে কেমনে করতে হয় ওটা আমি আপাতত যাব না, তোমাকে বলে দিচ্ছি। সবচেয়ে বড় এক্স এর যে পাওয়ারটা থাকবে অত দিয়ে সবাইকে ভাগ করতে হয়, আশা করি তুমি এটা জানো, বুঝছো। এই কোশ্চেনটা দেখো,
কোশ্চেনটা দেখে অনেকে ভয় পেয়ে যাইতে পারে, অনেক ডিটেলসে ক্যালকুলেশন করতে পারে, কিন্তু তুমি যদি একটু টেকনিক বুঝো এই কোশ্চেনটাও তুমি 2 সেকেন্ডে সলভ করতে পারবা। কিভাবে তুমি একটু খেয়াল করো। তুমি শুধু এই জিনিসটা মনে রাখবা, এ ইনভার্স ইনফিনিটি এটার মান হচ্ছে 0। আশা করি তুমি এটা এমনি জানো। এটার কারণটা আমি বলে দিচ্ছি, কারণটা খুবই সিম্পল, তুমি তো জানো এটাকে এইভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার ইনফিনিটি এভাবে লেখা যায় তাই না? একটা ইনভার্স পাওয়ার সেটাকে নিচে পজিটিভ পাওয়ার আকারে লেখা যায়। তো তুমি জানো একটা সংখ্যার উপর ইনফিনিটি দিলে সেটাও ইনফিনিটি হয়ে যাবে, বুঝছো? মানে এ টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি, ওয়ানকে একটা বড় ইনফিনিটি দিয়ে ভাগ করলে সেই ভ্যালুটা অবশ্যই জিরো আসবে, ঠিক আছে? তো ওই সেন্সে তুমি দেখো এখানে যেহেতু এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেই হিসাবে ধরো এইটা এটা অলরেডি বাদ, কারণ কি, এটা হচ্ছে এ ইনভার্স এক্স, বুঝছো? এই ফরম্যাটে আছে এই জন্য এগুলা বাদ। তাহলে শুধু কি থাকে, এইটা থাকে না। দেখো 5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স। তো সেম সেম জিনিসকে ভাগ করলে কি হবে, ওয়ান হবে না অ্যান্সার? মানে আমি ডিরেক্ট বুঝে যাচ্ছি অ্যান্সারটা ওয়ান হবে, বড় করে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, বুঝছো? এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান, শেষ। লিমিট কি থাকবে এটা দেখার বিষয় না। আশা করি বুঝছো, বুঝছো? মানে তুমি এভাবে ভাবতে পারো আর কি, যদিও এটাই মেইন বিষয় না, বুঝছো? এখানে আরো অনেক ঝামেলার জিনিস আছে। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আগের কোশ্চেনটা যদি বুঝো এখন কিন্তু তোমার এটা পারা লাগবে। বলো এটার অ্যান্সার কি হবে। অলরেডি দেখো এটা এ ইনভার্স এক্স ফরম্যাটে আছে, দেখছো 3 ইনভার্স এক্স। তার মানে কি, এটার মান জিরো, এটার মানও জিরো, এই দুটা বাদ, তাকে শুধু কি এইটুক থাকে না? এটুকের অ্যান্সার কি হবে তুমি দেখো, আমি লিখি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। এটা কি এইভাবে লেখা যাবে না? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 1 এইভাবে লেখা যাবে তাই না? কারণ কি দেখো এখানকার যে পাওয়ারটা যোগ আকারে আছে তাদেরকে এইভাবে ভেঙে লেখা যায়, আলটিমেটলি পাওয়ারটা যোগ করা যাবে তাই না? আর নিচে যেটা আছে সেটা লিখে রাখি, ধরো 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। এন্ড একটা মজার বিষয় দেখো, 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স দুইটা বাদ, তাকে কি থাকে বলো তো? তাকে থাকবে 3 টু দি পাওয়ার 1 মানে 3 ডিভাইডেড বাই 4। এটাই অ্যান্সার। এই যে দেখো, দেখছো কি মজার জিনিস, তুমি যদি এটা অন্যভাবে ভাবতা অনেক বড় হয়ে যেত তাই না? এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো। দেখো এই কোশ্চেনটা একটু জটিল কোশ্চেন, বুঝছো? তো যেহেতু এটা এমসিকিউ আমরা একটু ভিন্নভাবে সলভ করবো। একদম শুরুতে তোমাকে একটা টেকনিক কিন্তু আমি বলছিলাম, টেকনিকটা হচ্ছে এই টাইপের কোশ্চেন আমরা ক্যালকুলেটরও বসায় দিতে পারি, বুঝছো? তো তুমি খেয়াল করো, আমি ফাংশনটা একটু লিখে ফেলি। ফাংশনটা এরকম, 5 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 1, আর এখানে 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n, ঠিক আছে? এখন এটা যদি আমি করতে চাই অবশ্য অনেক বড় হবে, বুঝছো? এটা আপাতত আমি করব না, একটু ভিন্নভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখো n টেন্ডস টু ইনফিনিটি, মানে n এর মানটা অনেক বড় হইলে এই ফাংশনের ভ্যালুটা কেমন হবে এটাই তো জানতে চাইছে। তা আমি টেকনিক্যালি একটা বড় দেখে একটা মান বসায় দিব ক্যালকুলেটরে। তা আমি বসায় দিব কত জানো, ধরো তুমি n এর মান ধরো 60 70 একটা ধরো, আমি আপাতত ধরো 50 ধরলাম, ঠিক আছে? তুমি বলতে পারো যে ভাই এন এর মান মাত্র এত কম, 50 কেন ধরলাম? কারণ হলো এটা পাওয়ারের উপরে আছে, বুঝছো? এই যে তুমি, দাঁড়াও আমি লিখে ফেলি, এইদিকে দেখো আমি লিখি 5 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মানে 50 প্লাস 1, তাকে 5 টু দি পাওয়ার 51 প্লাস 7 হোল টু দি পাওয়ার 50 প্লাস 1, তাকে কত লিখবে 51। নিচে লিখবা 5 টু দি পাওয়ার n এর মান 50 মাইনাস 7 টু দি পাওয়ার n এর মান 50। ঠিক আছে, এটা বসাইলে তুমি ক্যালকুলেটরে দেখবা -7.000 সামথিং একটা কিছু আসবে, বুঝছো? তার মানে বুঝে যাচ্ছি অ্যান্সার এটা হবে। এখন তোমার কোশ্চেনটা বলি, তুমি বলতে পারো যে ভাই মাত্র 50 কেন ধরলাম? উত্তর হইলো, তুমি 5 এর উপরে 50 বসাইলে এটাই অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়, বুঝছো? তুমি নিজে এটা বসায় দেখো, শুধু 50 সেটা কিন্তু খুবই ছোট সংখ্যা, ওকে, কিন্তু তুমি যদি কোনো কিছুর পাওয়ার আকারে বসাও তাহলে কিন্তু এটা অনেক বড় সংখ্যা, বুঝছো? তুমি চাইলে 60 70 80 যে কোনো একটা বসাও, তুমি যদি এখানে 100 চেয়ে বড় একটা মান বসাও তাহলে তোমার এটা ক্যালকুলেটরে কাজ করবে না, বুঝছো? এই জন্য আমি 50 নিলাম আর কি। তুমি 60 70 একটা নাও, দেখবা ভ্যালু এরকম আসতেছে। আশা করি এটা তুমি টেকনিক্যালি সলভ করতে পারবা। তো পরের কোশ্চেনটা দেখো তো। দেখো তো কোশ্চেনটা কি বলছে। আচ্ছা, এখানেও বলছে এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো খেয়াল করো, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এই ফাংশনটার ভ্যালু কত হবে? তো এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে শর্টকাটেই তো করতে পারি, এক্স এর উপর সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা সহগটাই অ্যান্সার হয়। তো মজার বিষয়টা দেখো, উপরে আছে -x, নিচে আছে √/(x
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। এই টাইপের কোশ্চেন হলো তুমি এক্স এর সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। তো আমি ওই দিকে যাব না, আমি তোমাকে একটা টেকনিক বলে দিচ্ছি। এখানে দেখো তো এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত, 1, মানে এক্স টু দি পাওয়ার 1, তাই না? এখানেও কিন্তু ইনডিরেক্টলি তুমি এক্স টু দি পাওয়ার 1 পাচ্ছ। কিভাবে বলো তো? এখানে এক্স স্কোয়ার এটাই সবচেয়ে বড়, কিন্তু তার উপর রুট আছে, তাই না? তুমি তো জানো, এইদিকে দেখো, তুমি জানো না এক্স স্কোয়ার কে এইভাবে রুট করলে দিন শেষে তুমি এক্স পাইতে পারো। তার মানে উপরে এবং নিচে পাওয়ার বলতে গেলে সেম, বুঝছো? যদি একটু ভিন্নতা আছে কিন্তু তুমি ওইভাবে ভাববা না, ঠিক আছে? আপাতত এটা ভাবো যে উপরেও এক্স আছে, নিচেও এক্স আছে। এখন উপরে এক্স এর সহগ কত বলো তো? উপরে এক্স এর সহগ হচ্ছে -1, ঠিক আছে? আর নিচের যে এক্স টা, বুঝছো, এটাকে এক্স ভাববা, ঠিক আছে? সেটা সহগ কত? এটার সাথে কি কিছু আছে? কিছু নাই, তাই 1। তো -1/1 তুমি এটাকে 1 ভাবতে পারো। এটাই অ্যান্সার, শর্টকাটে বলে দিলাম, বুঝছো? আর অন্যভাবে যদি করো অনেক জটিল লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। তুমি ভিতরে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করবা, আর উপরে এক্স দিয়ে ভাগ করবা, বুঝছো? তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, আমরা এখন নতুন টাইপে চলে আসছি। এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট কি হবে সেটা দেখব। তো এটাও একটা শর্টকাট আছে, তুমি জানো যে শর্টকাটটা কি বলতো? এক্স টেন্ডস টু জিরো যখন হবে, তখন সাইন এক্স বাই এক্স সমান 1 হয়। এখানে লিখে দিচ্ছি, ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো হইলে এখানে যদি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হয়, এটার অ্যান্সার কিন্তু 1। এটার কারণ কি সেটা আমি আপাতত বলবো না, এটা ডিটেলস ক্লাসে অবশ্যই বলবো। তুমি আপাতত এটা মনে রাখো। তবে একটা টেকনিক বলে দিচ্ছি, টেকনিকটা হচ্ছে, দেখো তো উপরে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ কিন্তু 1, ঠিক আছে? আর নিচে এক্স এর সহগ কত, 1 না? দিন শেষে অ্যান্সারটা কি আসছে? 1/1, এটাই কিন্তু অ্যান্সার। তো এই টেকনিকটা সব জায়গায় কাজ করবে। এই যে এখানে দেখো, এখানে লিমিটটা হচ্ছে এক্স টেন্ডস টু জিরো। এখানে বলো তো এক্স এর সাথে সহগ কত? সহগ হচ্ছে এম। আর নিচে এক্স এর সাথে সহগ কত, 1। তাহলে উপরে সহগ হচ্ছে এম, নিচে হচ্ছে 1। কই গেল? আচ্ছা, এই যে পেয়ে গেছি। তুমি খেয়াল করো, উপরে সহগ হচ্ছে এম, আর নিচে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে m/1, মানে অ্যান্সারটা এম। এটাই অ্যান্সার। তো তুমি যদি এটা বুঝো, তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, তুমি হয়তো ভাববা যে এক্স এর সাথে 2 আছে, নিচে 1 আছে, তাহলে অ্যান্সার মনে হয় 2 হবে। তুমি এরকমটা ভাবতে পারো, এন্ড এটা ভাবলে তুমি মারা খেয়ে যাবা, বুঝছো? তুমি এটা দেখো, এখানে এক্স টা কিন্তু ডিগ্রিতে আছে, এটাকে তোমার রেডিয়ানে নিতে হবে। তাহলে তুমি লিখবা সাইন 2, এক্স কে ডিগ্রিতে কেমনে নিবা? এক্স ইন্টু পাই/180, এইভাবে গুণ করলে এটা রেডিয়ানে চলে যাবে, বুঝছো? আর নিচে কি আছে? নিচে এক্স আছে। এখন তুমি বলো এক্স এর সাথে কত আছে বলো তো? এক্স এর সাথে এখানে সহগ কত? 2 টাও সহগ, এটাও কিন্তু সহগ। তাহলে উপরে এক্স এর সহগ হচ্ছে 2 ইন্টু পাই/180, ঠিক আছে? আর নিচে এক্স এর সহগ 1। তাহলে এই জিনিসটাই অ্যান্সার, বুঝছো? এটাই অ্যান্সার। আশা করি তুমি বুঝছো। তো তুমি পরের, এই যে আগের যে শর্টকাট, সেটা দিয়ে তুমি এই টাইপের কোশ্চেন গুলা করতে পারবা। এই যে তুমি এটা এইভাবেও কাজ করবে, বুঝছো? এই যে এক্স টেন্ডস টু জিরো, দেখো tan x বাই sin x, বুঝছো? tan x এর সাথে এখানে কত আছে? b আছে। আর এখানে x এর সাথে কে আছে? a আছে। তাহলে সহগ হচ্ছে b বাই a। এটার অ্যান্সার এক লাইনে হবে b বাই a। একটা জিনিস মনে রাখো, একটু আগে যে ফর্মুলাটা লিখছিলাম না, এই যে ধরো কি জানো, sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1, ঠিক না? এটা শিখছিলাম। এটা কিন্তু tan এর জন্য কাজ করবে, বুঝছো? cot এর জন্য কাজ করবে, sin এর জন্য করবে, cosec এর জন্য করবে, কোসেক ইনভার্সের জন্য করবে, ট্যান ইনভার্সের জন্য করবে। তাকে বল এটা করবে না কোন জায়গায়? উত্তর হচ্ছে কজ এর ক্ষেত্রে। ধরো যদি কজ এক্স বাই এক্স হইতো, তাকে কিন্তু করবে না। কজ এর জন্য এইটা কাজ করবে না, মানে হচ্ছে সেক এর জন্য করবে না। এইটুক মনে রাখো, তাকে অনেক হেল্প পাবা। জাস্ট বলো তো এটার অ্যান্সার কি হবে? আমি তো বলছি ট্যান ইনভার্সের জন্য এটা কাজ করবে। তুমি দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে 2, আর এখানে এক্স এর সহগ 3, অ্যান্সার হবে 2/3। দেখছো, এগুলাই পরীক্ষায় আসে। বলো তো এটার অ্যান্সার কি হবে? দেখো এখানে থিটার সাথে কত আছে? থিটার সাথে সহগ হচ্ছে হাফ, আর নিচে থিটা সিঙ্গেল আছে, মানে সহগ হচ্ছে 1। হাফ কে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে হাফ, বুঝছো? এটাও অ্যান্সার পেয়ে গেলাম। তুমি দেখছো কত দ্রুত আমরা 3টা কোশ্চেন সলভ করলাম। আচ্ছা, এখন আমরা একটা ভয়ঙ্কর কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা দেখো, এখানে ফাংশনটা এরকম, দেখো এক্স সাইন 2/x। এখন এই টাইপের ফাংশন দেখলে অনেকে এটাকে স্যান্ডউইচ থিওরেম দিয়ে সলভ করতে চাইবে।
কিন্তু এটা স্যান্ডউইচ থিওরাম দিয়ে সলভ করা সম্ভব না, কারণ হচ্ছে এখানে লিমিটটা এক্স টেন্ডস টু ইনফিনিটি, এন্ড এখানে তুমি যেহেতু এটা ইনফিনিটি এবং সাথে যেহেতু এক্স আছে, এটাকে তুমি দুইটা ফাংশন দিয়ে বাউন্ডেড করতে পারবা না, বুঝছো? তো দুইটা ফাংশন দিয়ে বাউন্ডেড করা না গেলে এটা স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করা যায় না। তা আপাতত দেখো এটা আমরা কেমনে সমাধান করি। তুমি একটু এদিকে তাকাও। এখানকার এখানে এই যে 2/x, এই জিনিসটাকে আমি কিছু একটা ধরে নিব, বুঝছো? ধরো আমি ধরলাম যে 2/x এটা সমান জেড ধরলাম, ঠিক আছে? তাকে দেখো তো চেঞ্জটা কেমন হবে। এখানে এটা সাইন, এখন এটা সমান জেড হয়ে গেল, এই যে এটা মানে জেড, ঠিক আছে? তো এখন তুমি এক্স সমান কি লিখবা বলো তো? তুমি এক্সটা এই পাশে নিয়ে আসো, তুমি নিজেই দেখো এখানে যদি জেড এই পাশে আনো তাহলে 2/z হবে, এক্স এই পাশে গেলে এক্স হবে, বুঝছো? এই যে এক্স এই পাশে আনলাম, জেড এখানে আনলাম, তাহলে এটা হইলো। তার মানে দেখো তো এক্স এর ভ্যালু কত? 2/z না? তাহলে তুমি এক্স এর জায়গায় লিখবা 2/z। এখন মজার বিষয় কি জানো? মজার বিষয় দেখো, মজার বিষয় ধরো 2 লিখলাম, আর এটাকে কিন্তু সাইন জেড ডিভাইডেড বাই জেড লেখা যায়, দেখছো? এই যে নিচে আছে তো, দেখো সুন্দর একটা ফরম্যাটে আসছে। এন্ড এটা লিমিট কি হবে এটা কিন্তু আমরা জানি। তুমি বলতে পারো যে ভাই এখানে লিমিট তো এক্স টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু এই ফর্মুলাতে তো লিমিট এক্স টেন্ডস টু জিরো হওয়া লাগে, তাই না? মজার বিষয় হলো সেটাও সম্ভব। তুমি দেখো এখানে যদি তুমি এক্স এর মান ইনফিনিটি বসাও, বুঝছো? এখানে যদি এক্স এর মান ইনফিনিটি বসাও, তাহলে 2/ইনফিনিটি মানে কি জিরো হবে না? মানে জেড এর লিমিটটা অটোমেটিক জিরোর দিকেই যাবে। মানে এক্স যখন ইনফিনিটি, অটোমেটিক জেড হচ্ছে লিমিটটা জিরোর দিকে যাবে, মানে অটোমেটিক এখানে লিমিট জেড টেন্ডস টু জিরো, এটা বলতেই পারো, বুঝছো? তো তুমি জানো এটার অ্যান্সার হচ্ছে 1। সাইন জেড বাই জেড ফর্মুলাতে পড়ছো 1, আর এখানে 2 আছে, তাহলে 2 × 1 মানে কত? অ্যান্সার 2 হবে, বুঝছো? এটা একটু ব্যতিক্রম একটা ম্যাথ ছিল, বুঝছো? আশা করি বুঝছো। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো কোশ্চেনটা, হ্যাঁ এটা খুবই মজার কোশ্চেন, তুমি এটা এমনি পারবা, কিচ্ছু করতে হবে না। তুমি এদিকে দেখো, একটু আগে কি শিখাইলাম, সাইন এক্স এর নিচে যদি কিছু একটা থাকে সবটাই অ্যান্সার হয়, মনে পড়ে? তুমি শুধু এইটুক দেখো, প্রথম অংশটা ধরো সাইন, উপরে হচ্ছে 2x আর নিচে আছে এক্স, বুঝছো? মানে শুধু এই অংশটা দেখো তো, এটার মান কত হবে? এটার মান হবে 2। কেন 2 হবে তোমাকে মনে আছে? বলছিলাম যে সহগটাই অ্যান্সার হবে, এখানে উপরে এক্স এর সাথে সহগ 2, নিচে এক্স এর সাথে 1, তাহলে 2/1 মানে 2। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এই অংশটা কি হবে? এখানেও তুমি লিমিট বসায় দাও। এই যে এটা তো এক্স টেন্ডস টু জিরো, তাহলে cos যখন জিরো বসাবা, 3 × 0 মানে কত? জিরো। cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে এখানে জাস্ট 1, এখন 1 দিয়ে ভাগ করলে কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, অ্যান্সার কিন্তু 2ই হবে, বুঝছো? এটাই অ্যান্সার। এই যে টেকনিক্যালি সলভ প্রোগ্রাম, দেখছো? পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা দেখো, মজার কোশ্চেন, সেম কোশ্চেন, এই যে মজার বিষয় দেখো, এক্স বাই সাইন এক্স, দেখছো? এক্স বাই সাইন এক্স আমরা জানি এগুলো ফর্মুলা, বুঝছো? এটার মান অবশ্যই জিরো হবে যখন লিমিট এক্স টেন্ডস টু জিরো। তুমি বলতে পারো যে ভাই একটু আগে তো শিখলাম সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, কিন্তু এটা তো উল্টা। মজার বিষয় হলো এটার অ্যান্সার যদি ওয়ান হয়, ওয়ান এর উল্টা তো ওয়ান, তাই না? 1/1 মানে কত? ওয়ান না? মানে ওয়ান কে উল্টা করলে ওয়ানই হবে, বুঝছো? এজন্য এটার অ্যান্সার ওয়ানই হবে, এটাও ওয়ান হবে। তো এইটুক যদি ওয়ান হয়, এটার মান কত হবে বলো তো? এখানে এক্স টেন্ডস টু জিরো, তুমি বলো তো সাইন 2 × 0 মানে কত? সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান জিরো। দেখো বাইরে আছে 1, ঠিক আছে, আর ভিতরে হবে 0 প্লাস, এখানে সাইন 3 × 0 ডিগ্রি মানে কত? 0 ডিগ্রি, সাইন 0 মানে 0, আবারও একটা 0। তাকে দেখো 1 × 0, 0 + 0 মানে কত? 0। 1 কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0 হবে, এটাই কিন্তু অ্যান্সার। দেখছো আমরা কিন্তু টেকনিক্যালি সলভ করলাম, ঠিক আছে? এখন তুমি পরে আরেকটা কোশ্চেন দেখো তো, এই যে আবারও মজার কোশ্চেন। এই কোশ্চেন তুমি কেমনে সমাধান করবা? এটা তুমি অনেক ভাবে করতে পারো, চাইলে তুমি এগ হসপিটাল অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি একটু ভিন্ন ভাবে করব। তুমি কি জানো সাইন 2x, এই যে উপরের যে অংশটা, সাইন 2 এর ফর্মুলায় অ্যাপ্লাই করা যায়। সাইন 2x মানে কত বলো তো? সাইন, ধরো সাইন 2a মানে 2 sin a cos a, তাকে 2 sin x cos x এটা লেখা যাবে, ফর্মুলায় ভাঙলাম, বুঝছো? আর নিচে কি আছে? নিচে হচ্ছে cos x আছে। তাহলে এই যে ম্যাথ শেষ, কেমনে শেষ? এটা এটা কাটা, তাহলে শুধু কি থাকবে? 2 sin x, এই অংশটা থাকবে। তো এখানে তুমি লিমিট বসায় দাও, বুঝছো? তাহলে লিমিট কত হবে? 2 × sin -90 ডিগ্রি বা -π/2,
তা আমরা তো জানি -90° মান -1 হবে, তাহলে 2 ইন্টু -1 তাহলে কত হয় -2, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো তো, এটা একটু কনফিউজিং কোশ্চেন। কি জানতে চাইছে, বলছে কোনটি অসীম লিমিট, মানে হচ্ছে কোনটার মান অসীমের দিকে যাবে এটা বললে হবে। তো সেটা কেমনে, এদিকে দেখো ক নাম্বার অপশনটা দেখো, এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা দেখে অনেকে ভাববে এটাই মনে হয় অসীম লিমিট, মোটেও না বুঝছো। এখানে তুমি যদি এক্স এর মান ইনফিনিটি বসাও, এই যে এই জায়গায় 4 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি না, 1 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। এটার মান আসে 0, তাহলে এটা জীবনও অসীম না বুঝছো। সিমিলারলি তুমি এখানে 0 বসায় দেখো, এটাও দেখবা ফাইনাইট একটা ভ্যালু আসবে। আমি বলে দিচ্ছি এখানে অসীম লিমিট হবে এইটা। কেন বলো তো, কারণ এখানে x টেন্ডস টু 0, তো তুমি x এর মান যদি 0 বসাও, 5 ইন্টু 0 মানে কত, 0 না, মানে এটা 2/0 আসতেছে। তো 2 কে 0 দিয়ে ভাগ করলে কত হয়, অবশ্যই এটা অসীমের দিকে যায়, তাই না? এটা আমরা জানি বুঝছো, এজন্য এটাই হচ্ছে অসীম লিমিট। ইভেন এখানে x টেন্ডস টু ইনফিনিটি, তো 5 ইন্টু ইনফিনিটি বসালে 2/ইনফিনিটি মানে এটা কিন্তু 0 দিবে রেজাল্ট, আর 0 মানে কি, সে ফাইনাইট ভ্যালু, এটা কিন্তু অসীম না। এজন্য অ্যান্সার কিন্তু এটা হবে। তো পরের কোশ্চেনটা দেখো তো। তো এই কোশ্চেন যদি সলভ করতে হয় তোমাকে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x, ঠিক আছে, হোল টু দি পাওয়ার x, এটার অ্যান্সার হবে ই। এন্ড এই টাইপের কোশ্চেনটা অ্যাডমিশনও অনেক বেশি পরীক্ষা আসে বুঝছো। তুমি এটাকে এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করো। এখানে 1 আছে, এখানে 1 আছে, ওকে, জাস্ট 1 প্লাস, তুমি খেয়াল করো এখানে কিন্তু 1 থাকতে হবে, কিন্তু এখানে কি 1 আছে, উত্তর হচ্ছে নাই বুঝছো। তো যেহেতু 1 নাই, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে 1/x/3, এটাকে কিন্তু এইভাবে লেখা সম্ভব। তুমি দেখো 3 কিন্তু উল্টা করে গুণ হয়ে উপরেই চলে যাবে বুঝছো, মানে এটাকে একটু টেকনিক্যালি সাজায় লিখলাম বুঝছো। তো এটাই কি 1 প্লাস 1/x, ওই ফরম্যাটে আছে। এখানে x এর মান কত, এটা না, তো উপরে কত থাকবে, x থাকবে, তাহলে উপরে তোমার এখন লিখতে হবে x/3 বুঝছো। এটাই কিন্তু হয়ে গেছে বুঝছো, সাজাইলাম। এখন মজার বিষয় হলো এখানে তো 4x ছিল, এখানে কি এটা ছিল, ছিল না, তাহলে উল্টা ভাবে গুণ করো। ধরো আমি এখানে 3/x গুণ করে দিলাম, এটা করে লাভ কি বলতো, x x কাটা, 3 3 কাটা, মানে কিছুই লিখি নাই, কিন্তু এখানে তো 4x লিখতে হবে, তাহলে গুণ করো ইন্টু 4x। এখন মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে x x কাটা, তাহলে জিনিসটা কি হবে বলতো, ই হবে। এই যে এইটুকুর মান কত হবে, ই হবে না, কারণ এটা পুরোপুরি ফরম্যাটের সাথে মিলতেছে। এই যে 1 প্লাস 1/x, এখানেও x আছে, তাহলে এটার অ্যান্সার ই। আর বাইরে দেখো এক্সটা এটা আছে, x x কাটা, 3 4 কত, 12, তাহলে অ্যান্সার হবে e⁻12। এটাই অ্যান্সার। একটু ব্যতিক্রম কোশ্চেন বুঝছো। তো এই কোশ্চেনটা দেখো, এটা দেখো নতুন টাইপে চলে আসছে। একটু আগে আমরা লিমিট শেষ করলাম, এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণে চলে আসছি। তো এই ফরম্যাটটা কিন্তু আমরা চিনি, এটাই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের মেইন ফর্মুলা, তাই না? এই ফর্মুলাটা কখন ইউজ হয়, মানে যেই, এই ফর্মুলাটা মানে হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভটাকে মিন করে, তাই না, মূল নিয়মে অন্তরীকরণ। তো তুমি দেখো এখানে ফাংশনটা হচ্ছে 5, মানে একটা কনস্ট্যান্ট ফাংশন। তো তুমি জাস্ট বলো এই ফাংশনের তাহলে ডেরিভেটিভ কত হবে, মানে 5 কে ডেরিভেটিভ করলে তুমি কত পাবা, 0 পাবা, তাহলে টেকনিক্যালি এটার অ্যান্সার 0। এইটা দেখা ভয় পাওয়ার কিছু নাই, এটা দিয়ে বোঝাচ্ছে যে ডেরিভেটিভটা কি হবে, কারণ ডেরিভেটিভের মেইন ফর্মুলাই এটা, এজন্য অ্যান্সারটা 0 হয়েছে। তো পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো কোশ্চেন, ইজি কোশ্চেন, 5 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে এটা বের করতে বলছে। তো এটা অনেক বেশি আসছে, আমি জানি না এটা কেন এত বেশি আসছে। তুমি জানো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x ln a, এখানে a এর ভ্যালু কি 5 না, তাই এটার অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার x ln 5। এই যে দেখো, এটাই অ্যান্সার। সহজ, এটা কেন এত বেশি আসছে আমি জানি না। দেখো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা অনেক বেশি পরীক্ষা আসে আর মজার একটা কোশ্চেন। এই যে ফাংশনটা, এটা খুবই পরিচিত একটা ফাংশন, এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে অনেক ভালো করবা। দেখো এই যে উপরের যে অংশটা বুঝছো, দেখো তো এটা কি এইভাবে লেখা যায় কিনা। এই যে দেখো 1 আছে না এখানে, 1 কে লিখলাম sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, কারণ আমরা জানি এই দুইটার যোগফল 1, তাই না? আর এখানে sin 2x, সেইটাকে ফর্মুলাতে ভাঙলাম, sin 2a কে লেখা যায় 2 sin a cos a। এখন একটা মজার জিনিস দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার,
মানে কি, মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? স্কোয়ার রুট কাটলে কি হবে, সাইন এক্স প্লাস কজ এক্স পাচ্ছি। তো নিচেও তো সাইন এক্স প্লাস কজ এক্স ছিল, তাই না? তো উপরেও যদি সেম জিনিস হয়, কারণ এটার মান তো এটাই আমরা জানি, তাহলে ওভারঅল এই ফাংশনের মান কত, সেম সেম জিনিস দিয়ে যদি কাটবা, ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এখন এইটুকুর মান হচ্ছে 1, এটাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো 1 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে ডেরিভেটিভ করলে কত পাবা, 0 পাবা। অ্যান্সার কিন্তু 0। আচ্ছা বলো তো, এই ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশন করতে তাহলে কত হইতো, উত্তর হইতো এক্স হইতো, কারণ ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, কারণ কি, কারণ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। দেখছো, এইভাবে কিন্তু ভাবা যায়, বুঝছো? আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা এই কোশ্চেন তো আমরা পারবো মনে হয়, এটাকে ডেরিভেটিভ করতে বলছে। আচ্ছা তুমি বলো তো cos x এর ডেরিভেটিভ কি, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে লেখো মাইনাস সাইন, এখানে x মানে কত, x মানে হচ্ছে রুট এক্স, তাহলে লেখো মাইনাস সাইন রুট এক্স। এখন এটা তো x না, এটা হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্স কে আবার ডেরিভেটিভ করতে হবে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এটা আমরা জানি। তাহলে বলো তো এই অ্যান্সারটা কোথায় আছে, এই যে দেখো এইখানে এই অ্যান্সারটা আছে, দেখছো? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা এই কোশ্চেনটা অনেক কনফিউশন তৈরি হয়, কনফিউজড হওয়ার কিছু নাই। দেখো তোমাকে দেওয়া আছে y সমান রুট ওভার সেক 2x। এখন এটা যেহেতু রুটের মধ্যে আছে, তুমি ফার্স্টে ভাববা y সমান রুট ওভার এক্স, এরকম ভাববা। তাই বলতো এটার ডেরিভেটিভ কি হবে, আমরা জানি রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে দেখো 1/2 রুট সেক এক্স, সেক এক্স, এক্স হচ্ছে 2x, এটুক হইল। এখন এটা তো এক্স না, এটা হচ্ছে sec x, sec x এর ডেরিভেটিভ কি বলো তো, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু আবারও কথা, এটা তো x না, এটা 2x, তাহলে 2x কে আবার ডেরিভেটিভ করতে হবে, 2x এর ডেরিভেটিভ কত, 2। এন্ড মজার বিষয়, এখানকার 2 এখানকার 2 কাটা, তাহলে কি থাকে, শুধু এইটুক আর এইটুক। এখন একটু সিম্পলিফাই করতে হবে, এখানকার যে tan x এটা থাকবে, ওকে রাখলাম tan x, এখানে x মানে কিন্তু 2x, ওকে। আর এখানে sec x, আবার এখানে রুট sec x, তুমি জাস্ট বলো তো x কে রুট x দিয়ে ভাগ করলে কত হয়, উত্তর হচ্ছে রুট x হয়, আশা করি এটা জানো। ওই সেন্সে আমি এটাকে লিখতে পারি রুট sec x, বুঝছো? এখন একটা মজার জিনিস, এরকম অ্যান্সার কি এখানে আছে, নাই। তাহলে কি করব, এই যে রুট sec x, এটার মানে কত বলো তো, y না? এই যে y মানে তো রুট sec x, তাহলে এইটুকু হচ্ছে y, তাহলে y ইন্টু tan 2x, এটা কি আছে, এই যে দেখো আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, একটু পেঁচায় দিছে, বুঝছো? আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো, সেম কোশ্চেন, এরকম একটা কোশ্চেন একটু আগে আমরা সমাধান করছি। তুমি জাস্ট বলো তো cot x এর ডেরিভেটিভ কি হবে, cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে দেখো মাইনাস কোসেক স্কোয়ার, এখানে এক্স মানে হচ্ছে এইটা, তাহলে কোসেক স্কোয়ার 2 রুট এক্স হয়ে গেল। কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, 2 রুট এক্স এর ডেরিভেটিভ হবে 2 এর 2 থাকবে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, শেষ, এটাই অ্যান্সার। দেখো তো এরকম কোন অ্যান্সার আছে কিনা। ফার্স্ট অফ অল 2 2 কিন্তু কাটতে পারি, বুঝছো? তাহলে নিচে শুধু রুট এক্স থাকবে, শুধু এটা এখানেই আছে, এই যে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা দেখো তো এখানে কি বলছে, কোশ্চেনটা দেখো, বলছে এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে হবে। তো এটা কোন ফরম্যাটে আছে বলো তো, ই টু দি পাওয়ার সামথিং, তো তুমি জানো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাই হবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, যা আছে তাই লিখলাম। এখন এটা তো এক্স না, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে এক্স স্কোয়ার ভাবতে হবে, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x, তাহলে লিখবা 2 সাইন এক্স। আবারও মজার বিষয়, এটা তো এক্স স্কোয়ার না, এটা সাইন এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান কি, সাইন এক্স ধরছিলাম, তাহলে সাইন এক্স কে আবার ডেরিভেটিভ করবা, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, এটাই অ্যান্সার। এরকম অ্যান্সার কি এখানে আছে, মনে হচ্ছে নাই। অবশ্য আছে, দেখো 2 সাইন এ কজ এ মানে কি সাইন 2a না, এই যে দেখো সাইন 2a কোথায় আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই অংশটা কোথায় আছে, এখানে আছে, বুঝছো? তাহলে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স এন্ড সাইন 2x, এটাই অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা একটু জটিল মনে হচ্ছে, জটিল, ভয় পাওয়ার কিছু নাই, তুমি একটু খেয়াল করো, খুবই মজার কোশ্চেন। ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে?
অ্যান্ড এই ডেরিভেটিভটা একটু ভিন্ন, কারণ কি এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, তার মানে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ডেরিভেটিভ dy বাই dx, ইউবির ডেরিভেটিভ কি করতে হয়, ফার্স্টে একটা রেখে দিবা, তাকে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম। tan ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করতে হবে, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, শেষ। আবার পরের বার হচ্ছে tan ইনভার্স এক্স কে রেখে দিবা, ওকে রাখলাম, এইটাকে ডেরিভেটিভ করতে হবে। tan ইনভার্স এক্স রেখে দিলাম, অন্যটা ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়ান এর ডেরিভেটিভ 0, তাকে আর কিছু রাখবে না, ওকে ডেরিভেটিভ হয়ে গেল। আর এখানে মাইনাস এক্স আছে, মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান, কারণ এক্স এর ডেরিভেটিভ ওয়ান। এখন একটু সিম্পলিফাই, এটা এটা কাটা, সেম সেম জিনিস, তাকে এটা কাটলে কত হবে, ওয়ান হবে। এটা বাদ না, ওয়ান থেকে ওয়ান বাদ গেলে কি জিরো, এটা বাদ, শুধু এটাই থাকবে। তো এটা কই আছে বাবা, তো এই যে এখান দিয়ে আছে, দেখছো, এটাই আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, খুবই নর্মাল কোশ্চেন, তুমি একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে y সমান tan ইনভার্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স। তো এটাকে কি এভাবে লেখা যায় না, tan ইনভার্স ওয়ান প্লাস tan ইনভার্স এক্স, এইভাবে লেখা যায়। তুমি নিজে যারা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়ছো জানো এই দুইটা যোগ করলে এটাই আসবে, বুঝছো, এতদিনে তুমি এটা জানো। এখন জাস্ট এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই না, কারণ dy বাই dx বের করবা। তো tan ইনভার্স ওয়ান, এটা কি একটা কনস্ট্যান্ট ভাগ না, এখানে কি কোনো x আছে, x নাই, তাহলে এটার ডেরিভেটিভ হবে জিরো, তাহলে এটা জিরো, প্লাস tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার, জি এটাই অ্যান্সার। খুব একটা জটিল করবা না, বুঝছো, একদমই সিম্পল। পরের কোশ্চেনটাও কিন্তু সিমিলার কোশ্চেন, দেখো এটা দিয়ে dy বাই dx বের করতে বলছে। তো এই ফাংশনটা কি এরকম না, কাইন্ড অফ tan ইনভার্স, ধরো এটাকে লেখা যায় 2 × 3x ডিভাইডেড বাই 1 মাইনাস 9x স্কোয়ার কে লেখা যায় 3x হোল স্কোয়ার। মানে দেখো 2x 1 মাইনাস এক্স স্কোয়ার ওই ফরম্যাটে মিলে গেছে, তাই এটাকে লেখা যাবে 2 tan ইনভার্স x, বুঝছো। আশা করি আমরা এই ফর্মুলা জানি, বুঝছো। এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে, তো ডেরিভেটিভ কি হবে, dy বাই dx সমান 2 এর 2 থাকবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করবে 9x স্কোয়ার হবে। এখন এটা তো x না, তাই না, এটা 3x, 3x কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, 3x এর ডেরিভেটিভ 3, তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে 3 দুগুণে 6, উপরে 6 থাকবে, বুঝছো, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো তো, এটাই ইজি কোশ্চেন, দেখো সেক দিয়ে দেওয়া আছে, তো সেক কে উল্টা করলে cos পাওয়া যায়, তুমি এটাকে লিখতে পারো y ইকুয়াল টু cos ইনভার্স। এখন যেহেতু cos দিয়ে লিখছো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে ছিল, এটা উপরে আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, সেটা নিচে আসলো। এখন এই ফর্মুলা তো আমরা জানি, এটা ডিরেক্ট tan ইনভার্স 2x এর ফর্মুলায় মিলছে, মানে 2 tan ইনভার্স x এর ফর্মুলা। আশা করি এই ফর্মুলা আমরা জানি, বুঝছো, এতদিনে। তো তুমি বলো এটার ডেরিভেটিভ কি হবে, 2 এর 2 থাকবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই এই যে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো, নর্মাল কোশ্চেন, tan ইনভার্স ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভটা কি হবে। তো এটাকে তুমি tan ইনভার্স x ভাববা, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে x মানে ই টু দি পাওয়ার x, এটাকে স্কোয়ার করো, তাকে স্কোয়ার করবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কি স্কোয়ার করবে ই টু দি পাওয়ার 2x লেখা যায়, একবারে লিখে দিলাম, বুঝছো। একটু কাজ আছে, কাজটা হলো তুমি যে এটাকে x ভাবছো, এটা তো x না, এটা ই টু দি পাওয়ার x, তো ই টু দি পাওয়ার x কে আবার ডেরিভেটিভ করতে হবে, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, এটাই অ্যান্সার। তাহলে এরকম কোনটা আছে বলো, এই যে দেখো ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই এটা, দেখছো, এটাই অ্যান্সার। হ্যাঁ, পরের কোশ্চেনটা দেখো, এই যে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো এই টাইপের যখন এক্স এর উপর এক্স বা স্কোয়ার, মানে চলকের উপর চলক যখন থাকবে, তখন কিন্তু এটাকে, ধরো ওয়াই সমান তুমি ধরলা এক্স এক্স স্কোয়ার, এখানে চলকের উপর চলক আছে। তো এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমরা লন নিয়ে নেই, তাহলে তুমি লিখবা লন ওয়াই সমান লন এক্স এক্স স্কোয়ার। তো তুমি তো জানো লন টাইপের কিছু থাকলে এই যে এক্স এর উপর যে পাওয়ারটা সামনে চলে আসে, মানে তুমি এটাকে লিখতে পারো লন ওয়াই সমান এক্স স্কোয়ার লন এক্স,
এটা লেখা যায়। এখন তুমি এটাকে ডেরিভেটিভ করো। তো ডেরিভেটিভ করলে ln y, এটাকে ডেরিভেটিভ করলে 1/y হবে, কারণ ln x এর ডেরিভেটিভ 1/x। কিন্তু এটা তো x না, এটা y। তো y কে আবার ডেরিভেটিভ করবা, y এর ডেরিভেটিভ dy/dx ইকুয়াল টু, এখানে দুইটা গুণ আকারে আছে, ইউবি আকারে আছে। তাকে ফার্স্টে এক্স স্কোয়ারটা রেখে দিলাম, ln x এর ডেরিভেটিভ করব, ln x এর ডেরিভেটিভ 1/x। পরের বার ln x রেখে দিলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। এটাই অ্যান্সার। এখন তোমার লাগবে শুধু dy/dx, তাই না? তাহলে তুমি এখানে dy/dx রেখে দাও, আর এখানকার যে y টা এই পাশে গুণ হবে। তাহলে এখানে y ইন্টু পুরোটার সাথে গুণ। এখন এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে? শুধু এক্স থাকবে, প্লাস এখানে তো 2x ln x এটা আছে, থাকুক 2x ln x। এটাই অ্যান্সার। এরকম অ্যান্সার কি আছে কোনোটা? মনে হচ্ছে কোনোটাই নাই। এখন y মানে কি? y মানে এটা না, মানে এখানে x ইন্টু এক্স স্কোয়ার থাকবে। তাহলে এরকম কোনটা আছে? দেখো এইটা আছে, x ইন্টু এক্স স্কোয়ার, তারপরে x, 2x ln x, এই যে পুরোপুরি মিলতেছে। এটাই অ্যান্সার। তুমি পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু এটা খুবই ইজি একটা কোশ্চেন। দেখো এটা একদমই নর্মাল। তোমার এই যে ওয়াইটা দেওয়া আছে, ওয়াই সমান এইটা, তুমি এটাকে স্কোয়ার করো, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি হবে? ওয়াই স্কোয়ার সমান, এই যে রুটটা চলে যাবে না স্কোয়ার করার কারণে, তাহলে শুধু এক্স থাকবে, এক্স প্লাস বাকি যেগুলা রুটের মধ্যে আছে এগুলা তো থেকে যাবে, তাই না? এন্ড এইখানে কতগুলো আছে বলতো? কেয়ামত পর্যন্ত এটা চলবে। এখানে ডট 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 ডট, মানে কিছুই মনে হয় যেন কমতেছে না, বুঝছো? মানে মনে হয় একটা রুট চলে গেছে, কিন্তু অসংখ্য রুট রয়ে গেছে, বুঝছো? তাহলে ব্যাপারটা দিন শেষে কি আগের মতোই রয়ে গেল না? মানে যেহেতু এখানে সেম সেম জিনিস রয়ে গেছে, আর এটাকেই তুমি ওয়াই বলতে পারো। কেন ওয়াই বলতে পারো? কারণ ওয়াই সমান এইটাই ছিল। এটা কাইন্ড অফ এরকম, সমুদ্র থেকে তুমি এক বালতি যদি পানি নিয়ে আসো, সমুদ্রের কি পানি কমে যাবে? কমবে না। এখানে এটা হচ্ছে আজীবন চলবে, সেখানে স্কোয়ার করে যদি একটা রুট বাদ দাও, বাকি তো সব থেকে যায়। তো দিন শেষে জিনিসটা ওয়াই এর মতোই থাকে, কারণ ওয়াই মানে এইটা। এই জন্য আমি একটা এক্স প্লাস ওয়াই এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন এটাকে ডেরিভেটিভ করলেই হবে। তো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y। কিন্তু এটা যেহেতু এক্স না, তাকে লিখতে হবে dy/dx। আর এই পাশে এক্স এর ডেরিভেটিভ 1, আর ওয়াই এর ডেরিভেটিভ dy/dx। শেষ। এখন dy/dx, এই যে dy/dx, এটা এই পাশে নিয়ে আসো। আবার এখানেও dy/dx আছে, তাহলে dy/dx কমন নিচ্ছি, ঠিক আছে? dy/dx কমন নিলে এখানে পাবো 2y। আবার এখানে dy/dx একটা এই পাশে আসলে কমন নিলে জাস্ট -1 থাকবে, আর ওই পাশে 1। তাহলে শেষ। dy/dx সমান কি হবে? 1/2y মাইনাস 1, মানে এটা এই পাশে ভাগ করে দিলাম। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, এটা কেমনে সলভ করবা? সেম টাইপের কোশ্চেন। এখানে চলকের উপর চলক আছে, দেখছো? তাহলে এগুলো লন নিবা, লন নাও, ঠিক আছে? তুমি ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই পাশে লন নিলা, ঠিক আছে? ইকুয়াল টু, ওই পাশে লন নাও, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন তুমি এটাকে কি লিখতে পারো? ধরো লন, আর তুমি তো জানো লন থাকলে এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়। তাহলে তুমি এটাকে লিখতে পারো ওয়াই লন এক্স ইকুয়াল টু, তুমি জানো লন এবং ই কাটাকাটি হয়ে যায়, তাহলে শুধু এক্স প্লাস ওয়াই থাকবে। এখন জাস্ট এটাকে ডেরিভেটিভ করো, করলে কি হবে? ধরো এটা তো ইউবি গুণ আকারে আছে, তো প্রথমবার ওয়াই রেখে দিলাম, লন এক্স এর ডেরিভেটিভ 1/x। পরের বার লন এক্স রেখে দিলাম, ওয়াই এর ডেরিভেটিভ dy/dx। এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই এর ডেরিভেটিভ dy/dx। বুঝছো? এখন dy/dx এখানে আছে, এখানেও আছে, এক পাশে নিয়ে যাও, কমন নাও, তাহলে dy/dx কমন নিলে এখানে থাকবে ln x, আবার ওই পাশ থেকে আসলে -1, আর এই পাশে 1 থাকবে। আর এই যে y/x, এটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে -y/x। এখন এটা ক্যালকুলেশন করতে হবে। তার আগে দেখো তো, এই লাইনটা ক্যালকুলেশন করে x মাইনাস ওয়াই এরকম হচ্ছে না? তাহলে ম্যাথ শেষ। এই যে 1 ln x মাইনাস 1, এটা এই পাশে পাঠিয়ে দিলেই তো হবে। এটা কি ভাগ হবে না? তাহলে x এর সাথে গুণ হবে। এই যে x ইন্টু ln x মাইনাস 1, আর উপরে হবে x মাইনাস ওয়াই। এরকম কোনটা আছে? এই যে এটা x মাইনাস ওয়াই। তাহলে আমি বুঝে যাচ্ছি এটাই অ্যান্সার হবে। এই কোশ্চেনটা দেখো,
খুবই ইজি একটা কোশ্চেন, খেয়াল করো এখানে tan y সমান এটা দেওয়া আছে। তো তুমি কি এখান থেকে এটা লিখতে পারো না যে ধরো tan ওই পাশে পাঠিয়ে দিলে y সমান হবে tan ইনভার্স 2t 1 মাইনাস টি স্কোয়ার। এটা কেমনে লিখছি, জাস্ট ট্যানটা এই পাশে পাঠিয়ে দিছি, বুঝছো? তো তুমি কি দেখতে পাচ্ছ এটা একটা ফরম্যাটে পড়ে গেছে, এটাকে লেখা যায় 2 tan ইনভার্স টি, এটা লেখা যাবে, বুঝছো? সিমিলারলি এখানে sin x সমান এটা দেওয়া আছে, তাহলে শুধু x সমান কি হবে, ধরো x ইকুয়াল টু হবে sin ওই পাশে পাঠিয়ে দিবে sin ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ার। দেখো এটাও কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেছে। এটা কিসের ফর্মুলা বলো তো? এটাও tan এর ফর্মুলা, 2 tan ইনভার্স টি লেখা যায় এটাকে। তো মজার বিষয় কি জানো, দেখো তো এটা আর এটা কি সেম না? এর মানে হচ্ছে x সমান y, মানে দুইটা সমান, বুঝছো? মানে y ইকুয়াল টু x। তো যখনই তুমি এই জিনিসটা বুঝে গেছো তাহলে বলো তো এটার ডেরিভেটিভ কি হবে? এই যে দেখো dy বাই dx সমান হবে 1, কারণ x এর ডেরিভেটিভ 1। এটাই आंसर। খুবই মজার কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, আমরা এখন আরো ইজি কোশ্চেনে চলে আসছি। কোশ্চেনটা দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 10 সেটাকে 10 বার ডেরিভেটিভ করতে বলছে। তো এটা আমি 10 বার করব না, তার আগেই বুঝে যাব এটার অ্যান্সারটা কি হবে। মনে করো সাপোজ এক্স কিউব, ঠিক আছে, এটাকে তুমি 3 বার ডেরিভেটিভ করো তো। ধরো প্রথমবার ডেরিভেটিভ করলাম, ধরো একবার ডেরিভেটিভ করি, তাহলে 3x স্কোয়ার। আবার ডেরিভেটিভ করো, 3 থাকবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, মানে ধরো এটা 6x আসছে, 2 বার ডেরিভেটিভ করলা। আবার ডেরিভেটিভ করো, ধরো এটা একবার, 2 বার, 3 বার ডেরিভেটিভ করলাম। 6x এর ডেরিভেটিভ কত হবে বলো তো? x এর ডেরিভেটিভ 1, 6x এর ডেরিভেটিভ 6। মজার বিষয় কি দেখছো, যখন এটা এক্স কিউব ছিল একবার ডেরিভেটিভ করলা, ওখানে x ছিল, 2 বার করছো তাও x ছিল, 3 বার করা মাত্র দেখো চলক নাই, জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু আসছে, বুঝছো? তো এখানে x এর পাওয়ার হচ্ছে 10 এবং সেটাকে 10 বার ডেরিভেটিভ করবা, তার মানে কোনো x থাকবে না, তার মানে এই দুইটার জীবনও অ্যান্সার হবে না, কারণ এখানে x আছে। পাওয়ার যত হয় ততবার ডেরিভেটিভ করলে চলক আর থাকে না, বুঝছো? এখন কত হবে, অ্যান্সার কি হবে? এবার দেখো এটাকে যখন 3 বার ডেরিভেটিভ করছো, অ্যান্সার কত পাইছো? 6। 6 মানে কত বলো তো? 6 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল না? তুমি জানো 3 ফ্যাক্টোরিয়াল মানেই কিন্তু 6। তো যেহেতু তুমি এটাকে 10 বার ডেরিভেটিভ করবা, আমি বুঝে যাচ্ছি এটার অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল। শেষ। আর একটা মজার কোশ্চেন, বলো তো এক্স টু দি পাওয়ার এন সেটাকে যদি তুমি এন সংখ্যক বার ডেরিভেটিভ করো, অ্যান্সার কি হবে? শর্টকাট অ্যান্সার হবে এন ফ্যাক্টোরিয়াল। এটা এইমাত্রই শিখলাম, বুঝছো? শেষ। আর একটা মজার কোশ্চেন দেখো এখনই। কোশ্চেনটা দেখো, বলছে যে এক্স টু দি পাওয়ার 6 এটাকে 7 বার ডেরিভেটিভ করলে কি হবে? অ্যান্সার হবে 0। কেন 0 বলো তো? কারণ একটু আগে শিখলাম পাওয়ার যত হয় ততবার ডেরিভেটিভ করলে এক্স আর থাকে না, একটা চলক চলে আসে, তাই না? ধরো এটা 6 বার ডেরিভেটিভ করলে 5 ইন্টু কিছু একটা সংখ্যা আসবে, বুঝছো? এখানে তো আর চলক থাকবে না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার 6, 6 কে 6 বার ডেরিভেটিভ করলে আর কোনো চলক থাকবে না। তো যখন এটা একটা সংখ্যা, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করো মানে 7 বার, একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আবার ডেরিভেটিভ করলে সেটা কি 0 হয়ে যাবে না? এজন্য অ্যান্সারটা এমন দিছি। মনে রাখবা সর্বোচ্চ পাওয়ার যত থাকে তার চেয়ে বেশি বার ডেরিভেটিভ করলে অ্যান্সার 0 হবে, বুঝছো? তোমাকে একটা বলি, ধরো এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 10, যদি বলি ডেরিভেটিভ করো ধরো 15 বার, ঠিক আছে, ধরো 15 বার ডেরিভেটিভ, অ্যান্সার কত হবে? 0 হবে। শেষ। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, মজার কোশ্চেন। আচ্ছা, y সমান n e ইনভার্স nx এটাকে 3 বার ডেরিভেটিভ করলে মান কত হবে? তো তুমি একটু খেয়াল করো, ধরো y ইকুয়াল টু n e ইনভার্স nx, তাই তো? এটাকে একবার ডেরিভেটিভ করে দেখি, y1 সমান হবে n এর n থাকবে কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ax ই হয়, কিন্তু এখানে এটা যেহেতু x না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো মাইনাস এন এক্স এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস এন হবে না? তো সেটা একবার সামনে লিখে দিলেই হবে, মাইনাস এন। আলটিমেটলি দেখো একবার ডেরিভেটিভ করলে মাইনাস এন স্কোয়ার ই ইনভার্স এন এক্স হচ্ছে, তাই না? তো আমি আর করব না, কেন করব না জানো? একবার করছি, দেখি এটা কোনটার সাথে মিলে। তুমি খেয়াল করো, একবার ডেরিভেটিভ করে এখানে কি এন স্কোয়ার আসছে না?
তাহলে বলো তো 3 বার ডেরিভেটিভ করলে কি হবে? যেহেতু এখানে 2 আসছে, একবার করলে আসে 2, তাহলে 3 বার করলে 4 আসবে না পাওয়ার? তো পাওয়ার 4 এখানেও আছে, এখানেও আছে। বুঝছো? তার মানে অ্যান্সার এই দুইটার মধ্যে থেকে আসবে। এখন তুমি দেখো একবার যখন ডেরিভেটিভ করছো এখানে কি নেগেটিভ আসছে না? তো নেগেটিভ কোথায় আছে? এখানে কি নেগেটিভ আছে? নাই, এটার মধ্যে আছে। বুঝছো? তার মানে আমার ধারণা 3 বার ডেরিভেটিভ করে অ্যান্সার এটা না হয়ে কোনো উপায়ই নাই। বুঝছো? এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝছো। ঠিক আছে, ওকে, এই যে এটাই অ্যান্সার। হুম, পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এটা একটু মজার কোশ্চেন। দেখো কোশ্চেনটা বলছে যে একটা ফাংশন দিয়ে দিছে, এটাকে 2 বার ডেরিভেটিভ বুঝাইছে। 2 বার ডেরিভেটিভ করার পরে ওখানে 2 বসালে ভ্যালু কত আসবে এটাই জানতে চাইছে। তো খুবই ইজি, আমি একবার ডেরিভেটিভ করি। এফ প্রাইম এক্স, তুমি তো জানো লন এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x। তাহলে দেখো 1/1 - x, এটাই কিন্তু একবার ডেরিভেটিভ হয়ে গেল। এখন কি পুরোপুরি হয়েছে? হয় নাই, কারণ এটা কিন্তু এক্স না, এটা হচ্ছে 1 - x। যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটার ডেরিভেটিভ হচ্ছে -1। কেন? কারণ 1 এর ডেরিভেটিভ 0, -x এর ডেরিভেটিভ -1। আলটিমেটলি এটাকে তুমি একবার ডেরিভেটিভ করে কি পাইলা? -1/1 - x, এরকমটা পাইছো। তা আবার ডেরিভেটিভ করো তো, আবার ডেরিভেটিভ। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করলে কি হবে? -1টা এখানে রেখে দিচ্ছি। আর এটা কি কাইন্ড অফ 1/x এর মতো না? 1/x এর ডেরিভেটিভ কি জানো? আমি একবারে লিখে দিচ্ছি, 1/x এর ডেরিভেটিভ -1/x²। এক্স মানে 1 - x, এটাকে স্কোয়ার করে দিলাম, শেষ। এখন আবারও সেম কথা, এটা তো এক্স না, এটা 1 - x, এটাকে আবার ডেরিভেটিভ করো, -1 পাবা। বুঝছো? তা আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে? তিনটা মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস মিলে মাইনাস হবে। আর নিচে 1 - x² এটাই হচ্ছে 2 বার ডেরিভেটিভ করার পরে এটা আসছে। এখন এখানে ভ্যালু কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। 2 বসালে কি হবে? 1 - 2 মানে কত? -1। -1² মানে কত? 1ই হবে। 2 উপর হচ্ছে -1, নিচে হবে 1। -1/1 মানে কত? -1, শেষ। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো, একটু টেকনিক্যাল কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলছে। সাইন এক্স সেটাকে এন সংখ্যক বার ডেরিভেটিভ করলে কি হবে? তা আমি এটা টেকনিক্যালি করব। আমি ধরো ওয়াই সমান সাইন এক্স এটা দিয়ে দিছে, এটাকে একবার ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই ওয়ান সমান সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স। আবার ডেরিভেটিভ করো তো, ধরো 2 বার করে রাখি। ধরো ওয়াই টু কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এই দুইটা দিয়ে আমি মিলাইতে পারবো কেমনে বলো তো? আমি দেখবো যে একবার এন এর, এটা তো একবার ডেরিভেটিভে কজ এক্স আসে তাই না? আমি এখানে এন এর মান 1 বসায় দেখবো কোনটার সাথে মিলে। তো প্রথমটা যদি এন এর মান 1 বসাই, তাহলে 1 × π/2 মানে কি? π/2 না? তো π/2 যখন হবে কস, তখন কি সাইন হয়ে যাবে না? তো এটা কি সাইন আসছে জীবনও? তো ওই সেন্সে দেখো, এটা আর এটা জীবনও অ্যান্সার হবে না। কারণ কি? কারণ এখানে π/2 আছে, তো π/2 থাকার কারণে কস গুলা সাইন হয়ে যাবে, বুঝছো, একবারে। কিন্তু আমি জানি একবার ডেরিভেটিভ করলে কজ আসবে। তো ওই সেন্সে অ্যান্সার কিন্তু এখান থেকে আসবে, কারণ সাইন π/2 র কারণে সাইন গুলা কজ হয়ে যাবে। বুঝছো? এই দুইটার মধ্য থেকে অ্যান্সার আসবে। তো এখানে এই দুইটাই মনে হচ্ছে যেন অ্যান্সার হবে। এটা শিওর হওয়ার জন্য আরেকবার ডেরিভেটিভটা চেক করতে পারো। খেয়াল করো, 2 বার ডেরিভেটিভ করলে কি আসবে? মাইনাস আসবে না? মাইনাস সাইন এক্স। তো এখানে এন এর মান 2 বসায় দাও। 2 বসালে কি হবে? 2 × π/2। তো 2 কাটা গেলে শুধু পাই থাকবে। পাই এর সাথে যখন এক্স যোগ করবা, তাহলে এটা কোন ঘরে পড়বে বলো তো? পাই প্লাস সামথিং, এটা কোন ঘরে? এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে পড়ে। তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ হয় না? তার মানে দেখো এটা অ্যান্সার হবে। ওটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে তুমি দেখো এটা পাই মাইনাস সামথিং হবে। তো পাই মাইনাস সামথিং মানে কি? এটা দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে সাইন তো জীবনও নেগেটিভ হয় না। দেখছো, আমি টেকনিক্যালি বললাম যে অ্যান্সার এটা হবে। এই কোশ্চেনটা দেখো, cos 3x এর n তম ডেরিভেটিভ জানতে চাইছে। তো তুমি খেয়াল করো, আগের মতোই ধরো y সমান cos 3x এটা দেওয়া আছে। তুমি এটাকে একবার ডেরিভেটিভ করো তো, জাস্ট y1, সেটা কি হবে? cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন 3x। এখন এটা তো x না, এটা 3x। 3x এর ডেরিভেটিভ কত হবে? 3 না? তো তুমি একটা 3 দিয়ে গুণ করতে হবে। তো
তাই এটাই কিন্তু একবার ডেরিভেটিভ, বুঝছো? তো তুমি এটা দিয়ে ম্যাথ করতে পারবা কেমনে দেখো তো। তুমি এখানে n এর মান 1 বসায় দেখো তো। 1 বসালে কি π/2 ইন্টু 1, তাহলে সাইনটা কি π/2 এর কারণে cos হয়ে যাবে না? প্রথমবার কি এখানে cos আসে? উত্তর হচ্ছে আসে না, তাই এটা জীবনে অ্যান্সার হবে না, বুঝছো? এন্ড তুমি এখানে তো উম, এটা ডিরেক্ট দেখতেই পাচ্ছ, n এর মান 1 বসালে কি হবে 3 sin 3x, এটার সাথে মিলে না কারণ এখানে নেগেটিভ আছে, এটাও অ্যান্সার হবে না, বুঝছো? শুধু তাই না, তুমি একটু এইদিকে তাকাও। এখানে দেখো তো, n এর মান 1 বসাও, 3 টু দি পাওয়ার 1 মানে কত 1 না? আর cos 3x, তাহলে 3 cos 3x কি হয়? এটা তো হয় না। দেখো জাস্ট এইটা দিয়ে ম্যাথ করে ফেলছি, জাস্ট এটাই অ্যান্সার হবে। তুমি জাস্ট এটা বসায় দেখো, দেখবে এটা অ্যান্সার হচ্ছে। তুমি এখানে n এর মান 1 বসাও, π/2 ইন্টু 1 হওয়ার কারণে cosটা সাইন হয়ে যাবে, বুঝছো? আর দ্বিতীয় ঘরে এই যে π/2 প্লাস সামথিং, তাই এটা দ্বিতীয় ঘরে পড়ে, দ্বিতীয় ঘরে cos কি হয়? নেগেটিভ হয়। অটোমেটিক দেখবে এটা মিলবে, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, একটা বক্ররেখার ঢাল বের করতে বলছে, স্পর্শকের ঢাল কোন একটা জায়গায় কোন একটা বিন্দুতে। তো তুমি একটা জিনিস মনে রাখো, ঢাল মানেই কিন্তু dy/dx এর মানটা, বুঝছো? dy/dx এর মানটাই ওই বিন্দুতে ঢাল মিন করে বা স্পর্শকের ঢাল মিন করে, এটা বলতেই পারো। তো যেহেতু বক্ররেখা দেওয়া আছে, এটা ঢালটা বের করো মানে ডেরিভেটিভ করো, তাহলে dy/dx সমান কি হবে? তুমি এখানে দেখতে পাচ্ছ 1/x কিউব, এটার মানে হচ্ছে x ইনভার্স 3, তাই না? এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? ধরো x ইনভার্স 3, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? n হচ্ছে -3, তারপরে x, n হচ্ছে -3 -1, nx n-1 এর ফর্মুলাটা বসাইলাম, তাহলে এটা -3 x ইনভার্স 4, বুঝছো? এটাকে এভাবেও লিখতে পারো, -3/x⁴, এটা ভাবতে পারো। এখন তুমি বিন্দুতে বসাও, বিন্দু কোনটা? -1 1, এখানে x এর মান কত? -1, এখানে x এর মান -1 বসাও। -1 এর উপর পাওয়ার যদি 4 দাও, তাহলে এটা 1 হয়ে যাবে না? আর উপরে হচ্ছে -3, তাহলে -3 কে 1 দিয়ে ভাগ করলে -3, এটাই ঢাল, বুঝছো? এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো, একটা বক্ররেখা দিয়ে দিছে, দিয়ে বলছে যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, স্পর্শক x অক্ষের সমান্তরাল, এটার মানে কি বাবা তো? এটার মানে হচ্ছে স্পর্শকটা এই দিকে যাবে, বুঝছো? এই x অক্ষের সমান্তরাল যে কোনো দিকে হইতে পারে, এই টাইপের। তো তুমি একটা জিনিস মনে রাখো, x অক্ষের সমান্তরাল হইলে ঢালটা শূন্য হয়, মানে dy/dx এটা 0 হয়, বুঝছো? তো তুমি এখানে তো y দিয়ে দিছে, আগে ডেরিভেটিভটা বের করো। ধরো y সমান দিয়ে দিছে x ln x, এটা ডেরিভেটিভ করো dy/dx। এটা যেহেতু ইউভি ফাংশন মানে গুণ আকারে আছে, তাকে একবার x রেখে দাও, 1 বাই ln x এর ডেরিভেটিভ 1/x, পরের বার ln x রেখে দাও, x এর ডেরিভেটিভ 1। এটাই কিন্তু ঢাল হয়ে গেছে, বুঝছো? এখন এই যে স্পর্শকের ঢাল, সেই স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, তাই না? তার মানে ঢালটা 0 ধরতে হবে, তাহলে আমি ইকুয়াল টু 0 ধরলাম। এখন এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট কি, x x কাইটা কত হবে 1, আর এখানে তো ln x আছে, বুঝছো? তো ln x সমান কত হবে? ln x সমান হবে -1, কারণ 1 টা ওই পাশে পাঠিয়ে দিলাম। এটা কাটলে 1 হয়, 1 এই পাশে পাঠাইলাম। এখন তুমি কি জানো ln ওই পাশে পাঠিয়ে দিলে এখানে শুধু x থাকবে, তাহলে ln এই পাশে গেলে কি হয়? ই হয় না? তাহলে ই ইনভার্স 1 হবে। এটাই x এর মান, বুঝছো? এটাই x এর মান। তোমার কাছে ভুজ জানতে চাইছে, ভুজ মানে কি x এর মান না? ই ইনভার্স মানে কি 1/e, এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন দিয়ে দিছে, বলছে যে ফাংশনটির কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। একটু আগে শিখলাম স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়ে ডেরিভেটিভ সেটা 0 ধরতে হয়, বুঝছো? মানে ঢালের মানটা শূন্য হয়। তো এখানে একটা ফাংশন দিয়ে দিছে, এটার ডেরিভেটিভ কি হবে? ধরো f প্রাইম x, x এর ডেরিভেটিভ 1, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে -2x। এই যে দেখো ডেরিভেটিভ প্রোগ্রাম, এটা কত ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ 2x সমান হচ্ছে 1, তাহলে x সমান হচ্ছে হাফ। শেষ। এখন তোমার কাছে কি চাইছে? বিন্দুটা চাইছে, তাই না? তো বিন্দুর x এর মান পেয়ে গেছি, x এর মান হচ্ছে হাফ। তুমি বলো তো হাফ কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি হাফ এখানে আছে, এখানে আছে x এর মান। তার মানে এই দুইটার মধ্য থেকে অ্যান্সার হবে। তো এবার y এর মানটা রাখবে, y মানে কি ফাংশনের মান না? তো ফাংশনে তুমি x এর মান ভুজ, যেহেতু x এর মান হাফ, হাফ বসায় দেখো, এখানে x এর মান হচ্ছে হাফ মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি হাফ স্কোয়ার, মানে 1/4।
হাফ থেকে 1/4 বিয়োগ করলে 1/4 পাওয়া যায়, তার মানে y এর মানটা হচ্ছে 1/4 হবে। তাহলে হাফ কমা 1/4 এটি হচ্ছে বিন্দুটা। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো তো। দেখো আবারও সেম ঢাল বের করতে বলছে, তবে এবার কিন্তু স্পর্শকের ঢাল জানতে চায় নাই, এবার হচ্ছে অভিলম্বের ঢাল জানতে চাইছে। তো কোনো সমস্যা নাই, তুমি আগে স্পর্শকের ঢালটাই বের করো, অভিলম্বের ঢাল পরে দেখবো আমরা। একটা বক্ররেখা দিছে, এটার স্পর্শকের ঢাল বের করবো, তাহলে ডেরিভেটিভ বের করো। dy/dx, তুমি তো জানো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, -3x এর ডেরিভেটিভ -3, 1 এর ডেরিভেটিভ 0। ওকে, এখন এটাই কিন্তু স্পর্শকের ঢাল। এখন এটা কোন বিন্দুতে বের করবা? 3 1 বিন্দুতে। তাহলে x এর মান 3 বসাও। দেখো 3 দুগুণে 6, মাইনাস 1 তো আর বসানো লাগবে না, কারণ এখানে কোনো y নাই। তাহলে 3 - 3 মানে হচ্ছে 3। তাহলে আমি স্পর্শকের ঢাল পেয়ে গেলাম 3। তাহলে বলো তো অভিলম্বের ঢাল কত হবে? ধরো অভিলম্বের ঢাল আমি জানি না, কিন্তু তুমি কি জানো স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্বভাবে থাকে, মানে তারা কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো দুইটা রেখা, একটা যদি স্পর্শক হয় আর একটা যদি লম্ব হয়, তাদের ঢালের গুণফল কত হবে? -1। তো ধরো স্পর্শকের ঢাল 3, সেটা আমি জানি। অভিলম্বের ঢাল আমি সেটাকে m ধরলাম, সেটা আমি জানি না। এখন এই দুটার গুণফল কত হবে? -1 হবে না? কারণ স্পর্শক এবং অভিলম্ব যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাদের ঢালের গুণফল -1 হবে। তাহলে সুতরাং অভিলম্বের ঢাল m সমান কি হবে? -1/3। 3টা ওই পাশে পাঠিয়ে দিলাম আর কি। আরেকটা জিনিস মনে রাখো, স্পর্শকের ঢাল যেটা আসবে, 3 আসছে, সেটাকে -1/3 আকারে লিখে দিলেই অভিলম্বের ঢালটা পেয়ে যাবা। বুঝছো? এটাই অভিলম্বের ঢাল। আশা করি বুঝছো। দেখো তো কি বলছে, একটু ব্যতিক্রম। আগে শুধু স্পর্শকের ঢাল জানতে চাইতো, এখন হচ্ছে স্পর্শকের সমীকরণ জানতে চাইছে। মানে একটা সরল রেখার সমীকরণ কোথায় বলতো? মূল বিন্দুতে। তো মূল বিন্দুকে আমি একটা রেখা, তো y সমান mx, এটা আমি অলরেডি জানি। এখন সমস্যা কোথায়? ঢালটা রাখবে, মানে m এর মানটা আমি জানি না। তো m মানে কি? ডেরিভেটিভটাই তো ঢাল মিন করে, তাই না? তাহলে আমি ডেরিভেটিভ বের করি। দেওয়া আছে y সমান sin ইনভার্স x/3, এটাকে ডেরিভেটিভ করো। তাহলে dy/dx সমান কি হবে? sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে? x²/9। ঠিক আছে, এটাই হয়ে গেছে। কিন্তু এটা তো x না, এটা x/3। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। x/3 এর ডেরিভেটিভ 1/3, এটা আমরা জানি। এখন এটার ডেরিভেটিভ বের করছি, কিন্তু এটা রাখবে কোন বিন্দুতে? মূল বিন্দুতে, মানে 0 0 বসায় দাও। x এর মানে এখানে 0 বসালে এটা বাদ। তাহলে 1/√1 মানে কত? 1। দেখো এই পাশে 1 পাচ্ছি, আর ওই পাশে 1/3। তাহলে দেখো মূল বিন্দুতে ঢাল আসছে 1/3। এই যে এখানে বসায় দিলে হবে y = 1/3x, বা 3y = x। এটাই অ্যান্সার। তাহলে দেখো তো এরকম কোনটা আছে? এরকম দেখো x - 3y, এই যে 3y ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে x - 3y = 0, এটাই অ্যান্সার। এটাই স্পর্শকের সমীকরণ। পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো একটা বক্ররেখা দিয়ে দিছে, 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা জানতে চাইছে। তো তুমি একটা বিন্দুগামী রেখার সমীকরণ কেমনে বের করে বলো তো? আমরা জানি, ধরো y - y1 m ইন্টু x - x1, এইভাবে করা যায়। ঠিক আছে। আচ্ছা, আমি ওই জটিলতার দিকে যাব না, এই ম্যাথটা আমি টেকনিক্যালি সলভ করব। একটা মজার বিষয় হচ্ছে কি, 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ চাইছে না? তো অভিলম্বটা অবশ্য 1 1 বিন্দু দিয়েও তো যায়, তাই না? তো এখানকার যে রেখাটা 1 1 বিন্দুটা তো অবশ্যই অভিলম্বের উপরেই থাকবে, বুঝো আমার কথাটা। 1 1 বিন্দুতে যেহেতু সমীকরণ চাইছে, তার মানে 1 1 বিন্দু কোনটা স্যাটিসফাইড করে সেটা দিয়েও তো আমি করতে পারি। আমার তো অত জটিল করার দরকার নাই, ঠিক আছে। তো তুমি দেখো 1 1 কোনটাতে বসাইলে হবে? এই যে দেখো, এইটাই অ্যান্সার। কেমনে? এখানে দেখো x এর মান 1, 1 আর 12 যোগ করলে কত হবে? 13। আবার এখানে y এর মান 13 বসাও। তাহলে -13 ইন্টু y মানে কত? -13। 13 থেকে 13 গেলে 0, এটাই কিন্তু অ্যান্সার। এটাই স্যাটিসফাইড করে, দেখছো? টেকনিক্যালি করে ফেললাম। পরের কোশ্চেনটা দেখো তো। মজার কোশ্চেন। বলছে যে এটা একটা বক্ররেখার সমীকরণ। একটু রেখাটা লিখি। y সমান ax মাইনাস ax স্কোয়ার। এটা কেমনে লিখলাম বলো তো? জাস্ট গুণ করে দিছি, বুঝছো? এখন মূল বিন্দুতে ঢাল জানতে চাইছে, তো ঢাল মানে কি? ডেরিভেটিভ না?
তাহলে dy বাই dx বের করো। dy বাই dx, x এর ডেরিভেটিভ a হবে মাইনাস a এর থাকবে x স্কোয়ারের ডেরিভেটিভ 2x। এটাই কিন্তু ঢাল হয়ে গেছে। এখন কোথায় লাগবে? মূল বিন্দুতে। মূল বিন্দু মানে কি? 0 0, x এর মান এখানে 0 বসালে এটা বাদ হয়ে যাবে, শুধু a থাকবে। তার মানে মূল বিন্দুতে ঢালটা হচ্ছে a। দেখছো? এখন মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাইছে, এটাও ইজিলি হয়ে যাবে। আমরা জানি মূল বিন্দুগামী একটা রেখার সমীকরণ y সমান mx। এখন ঢাল তো একটু আগে জানলাম, সেটা a, তাহলে লিখবা y সমান ax। এটাই অ্যান্সার। তাহলে x কোনটা আছে দেখো তো, এই যে দেখো x মাইনাস y, x যদি এখানে রাখো y ওই পাশে পাঠাও, তাহলে x মাইনাস y সমান 0। দেখো এটাই অ্যান্সার। দেখছো? এটাই আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো তো, টেকনিক্যাল কোশ্চেন। আচ্ছা দেখো কোশ্চেনটা বলছে যে x ইকুয়াল টু a বিন্দুতে একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হয়, কোন শর্তে ক্রমবর্ধমান হবে? ক্রমবর্ধমান মানে বুঝো, ধরো এদিকে তাকাও। সাপোজ মনে করো আমি একটা ফাংশনের চিত্র আঁকি, ধরো এইটা একটা ফাংশন, ওকে। এখন তুমি দেখো এই দিকে সে কি মান বাড়তেছে 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 বাড়তেছে, ওকে, এটাই হচ্ছে ক্রমবর্ধমান। আবার এখানে দেখো কমতেছে কমতেছে, দেখছো কমতেছে, এই যে বাড়তেছে এটা ক্রমবর্ধমান, এই যে কমতেছে হ্রাসমান, বর্ধমান, বুঝছো? তো ক্রমবর্ধমান কখন হবে জানো? যখন ডেরিভেটিভের মানটা জিরোর চেয়ে বড় হবে, তখনই ক্রমবর্ধমান। মানে dy বাই dx, এই মানটা জিরোর চেয়ে বড়, বুঝছো? এই যে দেখো এখান দিয়ে ডেরিভেটিভ পজিটিভ একটা ভ্যালু আসবে, বুঝছো? মানে এই রেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। পজিটিভ মান যখন দিবে তখনই ক্রমবর্ধমান। তো দেখো এ প্রাইম এ মানে ওই বিন্দুতে ডেরিভেটিভের মানটা জিরোর চেয়ে বড় হবে, এটাই হচ্ছে কন্ডিশন। এটা আসলে মানে নতুন কিছু না, একটা মুখস্থ রাখতে পারো তুমি। ফার্স্ট ডেরিভেটিভ জিরোর চেয়ে বড় হলে ক্রমবর্ধমান। এখন একটা মজার জিনিস দেখো, বলছে যে সাইন এক্স ফাংশনটা কোন বিন্দুতে ক্রমবর্ধমান হবে। তো তুমি কি জানো সাইন এক্স এর গ্রাফটা এরকম হয়? ধরো আমি ডিরেক্ট গ্রাফটা আঁকি। আমরা সবাই জানি সাইন এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। কি করলাম, সাইন এক্স এর গ্রাফটা এরকম না, ধরো এই যে এইভাবে চলে, ঠিক আছে? এভাবে চলতে থাকবে আজীবন। এখন কোন বিন্দুতে ক্রমবর্ধমান? এই যে এই জায়গায় বাড়তেছে, দেখাই যাচ্ছে এই অংশটাতে বাড়তেছে। তো আমি এগুলো তো ভ্যালু জানি, ধরো এখানে এক্স এর ভ্যালু 0, এখানে সর্বোচ্চ মান এই যে দেখো সাইনের মান সর্বোচ্চ। এটা কত ডিগ্রি বলতো? এটা 90 ডিগ্রি, মানে ধরো π/2। তো 0 থেকে 90 এর মধ্যে দেখো সব জায়গায় সে বাড়তেছে মান, দেখছো? তো এখানে দেখো একটা মান আছে x ইকুয়াল টু π/2, π/4 মানে 45 ডিগ্রি, সেটা কোথায়? এখানে থাকবে, মানে 90 চেয়ে তো একটু কম এখান দিয়া। তো এখান দিয়ে তো আমি দেখতেই পাচ্ছি এটা ক্রমবর্ধমান, মানে তুমি যদি ম্যাথ নাও করো, এটা দেখেই বুঝবা যে এটাই অ্যান্সার হবে, এখানে ক্রমবর্ধমান হবে। না হয়ে কোনো উপায় নাই, জাস্ট গ্রাফিক্যালি বুঝে গেছি। যদি বলতে এই ফাংশনটা কোথায় ক্রম হ্রাসমান হবে, এই যে দেখো এখানে 90 না, এর পর থেকে দেখো কমতেছে। তো 90 এর চেয়ে বড় একটা মান, তবে 180 থেকে ছোট হইতে হবে, বুঝছো? এর মধ্যে হচ্ছে হ্রাসমান। আর 90 তে কি হয়? 90 তে ঢাল শূন্য হয়, এটা বাড়েও না কমেও না, বুঝছো? তো এটা হচ্ছে একটা মজার জিনিস, তুমি যখন বুঝবা ম্যাথ না করেই করতে পারবা। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন বলছে কোথায় ক্রম হ্রাসমান হবে বা হ্রাসমান হওয়ার শর্তটা কি। তো একটু আগে তো আমরা শিখলাম একটা ফাংশন কখন ক্রম হ্রাসমান হয়, বলতো যখন ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ সেটা যদি জিরোর চেয়ে বড় হয় তখন হলো ক্রমবর্ধমান। তার মানে জিরোর চেয়ে ছোট যখন হবে তখন ক্রম হ্রাসমান হবে। তো এখন তুমি দেখো এটা ডেরিভেটিভটা বের করো তো, ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 2x এর ডেরিভেটিভ -2, এই মানটা জিরোর চেয়ে ছোট হইতে হবে। যেহেতু হ্রাসমান চাইছি এটা ধরলাম, বুঝছো? তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে এটা সলভ করো, 2x ইকুয়াল টু কি হবে? লেস দেন 2 হবে, তাই না? মানে 2 ওই পাশে গিয়ে পজিটিভ 2 হয়েছে। সবাইকে 2 দিয়ে ভাগ করো, তাহলে x লেস দেন 1। এটাই অ্যান্সার, এটাই শর্ত, মানে x এর মানটা 1 থেকে ছোট নিলে সব সময় ক্রমহ্রাসমান হবে, এটাই অ্যান্সার, বুঝছো? আর যদি বলতো ক্রমবর্ধমান, জাস্ট এটা গ্রেটার দেন 0 ধরতাম। আচ্ছা এবার দেখো বলছে x এর কোন মানের জন্য এই ফাংশনের চরম মান পাওয়া যাবে। চরম মান মানে হচ্ছে লঘু মান বা গুরু মান, দুইটাই হইতে পারে। তো আমরা তো জানি ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়ে গেলে চরম মান পাওয়া যায়। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করো, তুমি খেয়াল করো, একবার ডেরিভেটিভ করি, ওকে। এটাকে একবার ডেরিভেটিভ করি, এরকম হবে 1/3 x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 5/2 কনস্ট্যান্ট থাকবে,
এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 6x এর ডেরিভেটিভ 6, 1 এর ডেরিভেটিভ 0 লেখার দরকার নাই, এই ডেরিভেটিভটাকে 0 ধরতে হবে কারণ আমি চরম মান বের করব, ঠিক আছে। এখন দেখো 3 3 কাটা, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2 2 কাটা, তাহলে কি হবে -5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই টাইপের ম্যাথটা আমরা সারা জীবন অনেক সলভ করছি, মিডল টার্ম করলেও পারবা, ঠিক আছে। মানে এটা সমাধান কি হবে বলতো, এমনিও জানি 2 আর 3 হবে, কারণ কি 2 এবং 3 যোগ করলে 5 পাওয়া যাবে এবং 2 3 গুণ করলে 6 পাওয়া যাবে। এই টাইপের জিনিস আমরা বহুপদীতেও শিখছি, তাই না। তার মানে বুঝতে পারতেছো 2 এবং 3 হবে, বুঝছো। অথবা এটা সমাধান 2 3 মিডল টার্ম করেও দেখতে পারো। জাস্ট 2 এবং 3 তে চরম মান পাওয়া যাবে, তবে কোনটা চরম মান কোনটা গুরুমান লঘুমান সেটার জন্য আলাদা আরো কিছু কন্ডিশন আছে, বুঝছো। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে একটা মজার কোশ্চেন, কনফিউশন তৈরি হয় অনেকের, এটা অনেক ভাবে করা যায়, আমি সহজ ভাবে দেখি আপাতত, যেহেতু এটা ডেরিভেটিভের চ্যাপ্টার। একটা ফাংশন বলছে সর্বোচ্চ মান কত হবে, তো ফাংশনটাকে ডেরিভেটিভ করো। ধরো ফাংশনটা এরকম না যে ধরো ফাংশন অফ এক্স গুণ করলে কি হবে 2ax মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট গুণ করে দিছি, বুঝছো। এখন এটাকে ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ কি হবে 2ax এর ডেরিভেটিভ 2a মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x। সর্বোচ্চ মান পাওয়ার জন্য কি করতে হয় জানো, ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরতে হয়, তাই না, কারণ 0 হয়ে গিয়ে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যায়। তো তুমি এটা সলভ করো, তুমি দেখতেই পাচ্ছ 2a সমান কি হবে 2x, তাকে 2 2 কাটা দিলে x সমান কি হবে a হবে না। তো x এর মান a তে তুমি সর্বোচ্চ মান পাইলেও পাইতে পারো, বুঝছো, যেহেতু এখানে ভ্যালু একটাই আছে। যদি দুই তিনটা থাকতো তাহলে আমি হয়তো সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ করে দেখতাম কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম। এখানে যেহেতু একটাই ভ্যালু পাচ্ছি, তার মানে এই ভ্যালুতেই ম্যাক্সিমাম পাবো, তাহলে ভ্যালুটা বসায় দাও, x এর জায়গায় a বসাও, 2a মাইনাস x এর জায়গায় a বসাও, বুঝছো, যেখানে যেখানে x আছে ওখানে a বসাইলাম। তাহলে a ইন্টু 2a মাইনাস a মানে কত a, দুইটা a থেকে একটা a বাদ গেলে a থাকে, a এবং a গুণ করলে কি হবে a স্কোয়ার। এটাই সর্বোচ্চ মান। তবে আমি বলে দিচ্ছি এই মান কিন্তু অন্যভাবেও করা যাবে, এই ম্যাথ অন্যভাবেও করা যায়। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যাপ্টারের একদম শেষ কোশ্চেনে চলে আসছি। বলছে এই ফাংশনটা লঘু মান বের করতে হবে। তো লঘু মান বা গুরু মান যেটাই বলো, ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হয়। তাকে dy বাই dx টা আগে বের করি। 4 এর 4 ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x মাইনাস, মাইনাস কেন দিলাম কারণ ই ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস ই ইনভার্স x একবারে লিখে দিলাম। এটা 0 ধরতে হবে কেন, কারণ গুরু মান লঘু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। এখন এটা একটু সলভ করো। এখানে 4 ই টু দি পাওয়ার x ইকুয়াল টু কি হবে ই ইনভার্স x, মানে এটা ওই পাশে নিয়ে আসলাম। তুমি কি জানো এটাকে এভাবে লিখতে পারি 4 ই টু দি পাওয়ার x, এটাকে 1 বাই ই টু দি পাওয়ার x লিখতে পারি, জাস্ট ইনভার্স কে জাস্ট নরমাল করে ফেললাম। এখন এটা এখানে গুণ করো, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x গুণ করো ই টু দি পাওয়ার x স্কোয়ার, 4 ওই পাশে পাঠাইলে 1 বাই 4। তাহলে বলো তো জাস্ট ই টু দি পাওয়ার x সমান কত হবে, রুট করে দিলে 1 বাই 4 কে রুট করলে হাফ হবে, বুঝছো। প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ ই টু দি পাওয়ার এক্স এর মান জীবনও নেগেটিভ হয় না, বুঝছো। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর মান কত পাচ্ছি হাফ, এবং ভ্যালু যেহেতু একটাই পাচ্ছি তার মানে এই ভ্যালুতেই লঘু মান পাবো, বুঝছো। তো সরাসরি মান বসায় দাও, এটাই মানে সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ করার দরকার নাই, যেহেতু ভ্যালু একটা পাইছি। তাহলে মান বসাও, 4 এর 4 ই টু দি পাওয়ার এক্স মানে কত হাফ, প্লাস ই ইনভার্স এক্স, সেটাকে কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স লেখা যায় না, ধরো এটা ই ইনভার্স এক্স, সেটাকে 1 বাই ই টু দি পাওয়ার এক্স লেখা যায়। মানে এদিকে দেখো 4, এখানে হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি হাফ হয় এটাকে উল্টা করলে কত হবে 2 হবে না, তাহলে প্লাস 2। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস 2 সমান 4। এটা হচ্ছে লঘু মান, বুঝছো, এটাই অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এন্ড আমরা সব টাইপের কোশ্চেন করে ফেলছি। আশা করি তুমি যদি শেষ পর্যন্ত আসতে পারো, আশা করা যায় তুমি ম্যাক্সিমাম কোশ্চেনই সলভ করতে পারবা। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো, এন্ড আমাদের গ্রুপ আছে ওখানে জয়েন হইতে পারো, যে কোনো কোশ্চেন ওখানে তুমি শেয়ার করতে পারো। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো অনেক চ্যাপ্টার সলভ করব, তোমরা থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।